দেশে থেকে চলে আসা মানেই যে মেধাবী ছাত্র চলে আসে, ব্রেন ড্রেন হয়, একসময় আমরা খুব শুনতাম ছোটকালে এই কথাটা। বাট এখন তো আমার মনে হয় যে বাংলাদেশে ব্রেন ড্রেন অনেক বেশি দরকার। এই যে গুগলের সিইও বলেন বা এই যে যারা যারা আছে, এরা তো সবাই ইমিগ্রেন্ট পিপল। সে এরা যে আজকে এই বড় বড় পজিশনে আসছে বা যারাই আসছে এইসব দেশে, আমেরিকা, কানাডাতে, সবাই তো ইমিগ্রেন্ট। এবং এরা এইসব পজিশনে যাওয়ার কারণে কিন্তু আজকে তার দেশ অনেক বেশি লাভবান হচ্ছে বা হয়েছে। বিকজ আজকে এরা এইসব পজিশনে যাওয়ার কারণে আরো বেশি পরিমাণ লোকজনকে তারা আনতে কন্ট্রিবিউট করে, তাদের দেশে বেশি পরিমাণ আউটসোর্সিং করতে পারতেছে, বেশি পরিমাণ কাজ দিতে পারতেছে। সো দেশকে যদি কন্ট্রিবিউট করতে হয়, দেশের চেয়ে বাইরে বসে কন্ট্রিবিউট করা অনেক অনেক বেশি সহজ। অনেক বেশি কিছু করার আছে দেশের জন্য, যদি কেউ বাইরে এসে ভালো কিছু করতে পারে। প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমি মোজাম্মেল শিশির আমার ইউটিউব চ্যানেলে। আপনি কি কানাডায় স্টুডেন্ট ভিসা নিয়ে পড়তে আসতে চান কিংবা আপনার সন্তানদের পাঠাতে চান? এসব নানান বিষয়ে জানতে আজকে আপনাদেরকে নিয়ে যাব একজন ইমিগ্রেশন এক্সপার্টের কাছে। আশা করি সঙ্গে থাকবেন। তবে যাওয়ার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবার জন্য অনুরোধ করছি। নিয়মটা হচ্ছে যে এখানে থেকে কানাডা থেকে একটা ডিগ্রি নিয়ে সে যদি 1 বছর কানাডায় কাজ করে, তাহলে সে ক্যানাডিয়ান এক্সপিরিয়েন্স ক্লাস এই ক্যাটাগরির আন্ডারে পিআর এর জন্য অ্যাপ্লাই করতে পারে। তো সেক্ষেত্রে অনেক ইজি হয়ে যায় তার জন্য, যদি তার, যেহেতু সে 1 বছর এখানে কাজ জব করছে, তার একটা জব অফার আছে এবং সে ওই ক্যানাডিয়ান এক্সপিরিয়েন্স ক্লাস পার্টিকুলার ওই ক্যাটাগরির আন্ডারে অ্যাপ্লাই করছে। এইটা অনেক ইজি পাথ এখন ইমিগ্রেশনের জন্য স্টুডেন্ট ভিসায় আসা। আর ইন্ডিয়া থেকে এখন আমরা দেখি যে পুরো জোয়ারটাই হচ্ছে স্টুডেন্ট হিসেবে আসে, কারণ ওরা দেখতেছে ওরা ওই এক্সপ্রেস এন্ট্রি বা ওই স্কিল ক্যাটাগরিতে আসতে পারছে না। সো ওরা সবাই এখন স্টুডেন্ট হিসেবে আসছে। এসে কেউ যদি 1 বছরের কোনো একটা ডিগ্রিতে আসে, সে 1 বছরের ওয়ার্ক পারমিট পায়। কেউ যদি 2 বছরের কোনো ডিগ্রিতে আসে, সে 3 বছরের ওয়ার্ক পারমিট পায়। এবং বাংলাদেশ থেকেও আমরা দেখতে পাচ্ছি ইদানিং অনেকে এই ট্রেন্ডটা বাড়ছে আস্তে আস্তে, এবং এটা বাড়বে আস্তে আস্তে আরো, কারণ যেহেতু ওই ক্যাটাগরিগুলো এখন অনেক টাফ হয়ে যাচ্ছে। আপনার আইএলটিএস স্কোর কত? এখন স্টুডেন্ট ভিসায় আবার কিছু ফ্যাক্টর কাজ করে, যেমন ওভারঅল বাংলাদেশে স্টুডেন্ট ভিসার সাকসেস রেট হচ্ছে 23 to 24%। যতগুলো মানুষ অ্যাপ্লাই করে 100 জনের মধ্যে 23 থেকে 24 জন মানুষ ভিসা পায় অ্যাভারেজে। বাকি 74-73 মানুষ রিফিউজড হয়। এখন ভিসা পাওয়া, রিফিউজড হওয়া কিন্তু একটু আগে থেকে যদি কেউ চিন্তা করে, তাহলে কিন্তু বোঝা যায় যে সে ভিসা পাবে কি পাবে না। কয়েকটা ফ্যাক্টর খুব নির্দিষ্ট। এক হচ্ছে, আমার সাপোজ কারো আন্ডারগ্র্যাড করছে সে 25 বছর বয়সে, সে এখন 35 বছর বয়সে এখানে একটা পড়ালেখার জন্য আসতে চায়। এই যে 10 বছর গ্যাপ, এইটা তো শি ইজ নট এ রেগুলার স্টুডেন্ট। এটা একটা ফার্স্ট নেগেটিভ পয়েন্ট, যে আমার কত বছর স্টাডি গ্যাপ আছে। সো স্টাডি গ্যাপটা যত বেশি থাকবে, তার ভিসা পাওয়ার চান্স তত কমতে থাকবে। ভেরি স্ট্রেট ফরওয়ার্ড। কেউ যদি রেগুলার স্টুডেন্ট হয়, সে যদি ইন্টারমিডিয়েট পাস করে বা এ লেভেল করে থাকে, সে যদি আন্ডারগ্রেডের জন্য অ্যাপ্লাই করে, তার ভিসা পাওয়ার চান্সেস ইজ 99%। জাস্ট আলাদা অন্য কয়েকটা ফ্যাক্টর ফিল আপ করলেই হইলো, যে ইউনিভার্সিটি বা কলেজের অ্যাকসেপ্টেন্স লেটার পাওয়ার জন্য তার হয়তো কোনো কলেজের 6 লাগবে, কোথাও হয়তো আইএলটিএস 5.5 হলেও হয়, কোথাও হয়তো 6। ওইটা যদি তার থাকে, আর সে যদি একটা রেগুলার স্টুডেন্ট হয়, ইয়ার গ্যাপটা না থাকে, আর তার মিনিমাম ব্যাংকে যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টটা দেখাতে হয়, যে অ্যাপ্রক্সিমেটলি বাংলাদেশি টাকায় 20-25-30 লাখ টাকা, মানে ফার্স্ট 1 ইয়ারের খরচ সে মিট আপ করতে পারবে, এটা দেখাতে পারলেই হয়। হি উইল গেট দ্য ভিসা, মোর অর লেস এরকম ব্যাপারটা। ভেরি রেয়ার এরা রিফিউজড হয়। এখন রিফিউজড হয় কারা? যাদের স্টাডি গ্যাপটা বেশি থাকে। কেউ হয়তো 45 ইয়ার্স এখন চিন্তা করছে যে না, আমার অন্য কোনো উপায় নাই স্কিল ক্যাটাগরিতে যাওয়ার, সো আমি এখন দেখি স্টুডেন্ট হিসেবে ট্রাই করি। কিন্তু অনেকে যেটা বলেন যে আসলে তার আইএলটিএস এ, আমাদের বাংলাদেশের ছেলে মেয়েদের মধ্যে আইএলটিএস একটা ভিত্তি কাজ করে, আপনি হয়তো একটু খেয়াল করে দেখবেন। ওরা অনেকে প্রশ্ন করে যে আসলে আইএলটিএস না করে যাওয়া স্টুডেন্ট ভিসা পাওয়া যায় কিনা। এইটা আমি বলবো, বাংলাদেশের কিছু এজেন্সি আছে, কিছু না, অনেক এজেন্সি আছে। কারণ বাংলাদেশে এখন ক্যানাডিয়ান রেগুলার আরসিআইসি আছেন বাংলাদেশে 3 বা 4 জন, 3-4টা কোম্পানি। এর বাইরে যত এজেন্সি বা কোম্পানি আমরা বাংলাদেশে দেখি, মেজরিটি হচ্ছে ওরা হয় ওভারসিজ কোনো আরসিআইসির সাথে অ্যাফিলিয়েটেড,
অথবা কোনো একটা অফিস স্কুলে বসছে, জাস্ট এখন ইমিগ্রেশন, কানাডা ইমিগ্রেশন, স্টুডেন্ট, কানাডা স্টুডেন্ট ভিসা, এরকম বিভিন্ন মার্কেটিং করে এরা, দে আর নট অ্যাকাউন্টেবল অ্যাকচুয়ালি, তাদের তো কোনো লিগ্যাল বাইন্ডিং নাই আরসিআইসি না থাকলে। বা সেক্ষেত্রে আইএলটিএস ছাড়া আসার কোনো সুযোগ আছে কিনা, স্টুডেন্ট ভিসা পাওয়ার সুযোগ আছে কিনা? ভেরি রেয়ার, ভেরি রেয়ার। ইএসএল একটা প্রোগ্রাম আছে যে ইংলিশের সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, একটা 6 মাসের বা 3 মাসের 6 মাসের প্রোগ্রামে সে ফার্স্টে এসে ভর্তি হতে পারে, তারপরে সে রেগুলার প্রোগ্রামে যেতে পারে, ওইটা তাকে আইএলটিএস ছাড়া ওই প্রোগ্রামে সে ভর্তি হতে পারে। কিন্তু ওইটাতে ভিসা পাওয়ার চান্সেস আমি বলবো 0.01% না পাওয়ার মতোই। এখন অনেক এজেন্সি আছে বাংলাদেশে যারা ওইটা মার্কেটিং করে স্টুডেন্টদের কাছে যে আইএলটিএস ছাড়া যাওয়া সম্ভব, বাট আই উড সে নো। এবং আরেকটা প্রশ্ন, যে ধরেন এখানে যদি কেউ ভিসার জন্য অ্যাপ্লাই করতে চায়, স্টুডেন্ট ভিসার জন্য, সেক্ষেত্রে কি কি উপায়, মানে যেমন অনেকে বলে যে এজেন্সির মাধ্যমে, আবার কেউ কেউ বলে ব্যক্তিগতভাবে নিজেই যদি অ্যাপ্লাই করে। দুটোই সম্ভব। এখন ইন্টারমিডিয়েট পাস বা এ লেভেল পাস করা একটা ছেলে অথবা যে মিনিমাম গ্র্যাজুয়েশন করছে, সে মিনিমাম এখন সবার হাতেই মোবাইল আছে, সবার হাতে কম্পিউটার আছে, সবাই ইন্টারনেটে গেলে সব ইনফরমেশন দেখতে পারে। তো বেসিক কয়েকটা জিনিস জানা দরকার, যে আমি আসলে কি ধরনের প্রোগ্রামে যেতে চাই, ওই প্রোগ্রামটার কানাডার ডিমান্ড কেমন, বা ওই ডিগ্রিটা নিয়ে আমার আলটিমেটলি কি লাভ, বা আমার টার্গেটটা কি। আমার টার্গেট কি ইমিগ্রেশন, পিআর পাওয়া, নাকি আমার টার্গেট হচ্ছে একটা ভালো ডিগ্রি নিয়ে আবার দেশে ফেরত আসা, বা আমার নাকি একটা ভালো ডিগ্রি নিয়ে ওই দেশে কাজ করা। সেই গোলটা যদি থাকে, আর ম্যাক্সিমামেরই টার্গেট থাকে হচ্ছে ইমিগ্রেশন নেওয়া, ডিগ্রিটা নিয়ে সে ইমিগ্রেশন নেবে। তো সেক্ষেত্রে আমি সাজেস্ট করব যে একটা প্রফেশনাল মাস্টার্স ডিগ্রি নিতে গেলে 2 বছর সময় লাগে, এবং টিউশন ফি ইউনিভার্সিটিগুলোতে ইজ মোর দ্যান ডাবল দেন এ কলেজ। কলেজগুলা ডিপ্লোমা ডিগ্রি দেয় 2 বছরের, 3 বছরের, 4 বছরের, আন্ডারগ্রেড দেয়, আবার পোস্ট গ্রেড ডিপ্লোমা দেয় 1 ইয়ারের, যেখানে টিউশন ফি অর্ধেক থাকে ইউনিভার্সিটির তুলনায়। সো এইভাবে যদি কেউ চিন্তা করে যে আমার অলরেডি ব্যাচেলার করা আছে বাংলাদেশে, সে 4 বছর গ্র্যাজুয়েশন করছে বা 3 বছর আন্ডারগ্রেড করছে, সে এখন 1 বছরের পোস্ট গ্রেড ডিপ্লোমার জন্য এখানে অ্যাপ্লাই করতে পারে যে কোনো কলেজে। এবং পোস্ট গ্রেড ডিপ্লোমা এই প্রোগ্রামগুলো বিভিন্ন কলেজে থাকে, দিজ আর ভেরি জব স্পেসিফিক প্রোগ্রাম, এবং এগুলো পাস করার পরে ম্যাক্সিমামই লোকজন সুন্দর জবে ঢুকতে পারে, মোটামুটি ভালো আর্ন করতে পারে। বাট ইউনিভার্সিটির মাস্টার্স প্রোগ্রামগুলো মোস্টলি ডিজাইন করা থাকে হচ্ছে ফর ফার্দার রিসার্চ, ফার্দার পোস্ট গ্র্যাড, পিএইচডি, অথবা এইসব যাদের টার্গেট থাকে তারা। বাট আমি বলবো যে রেগুলার ইমিগ্রেশনের যদি টার্গেট থাকে, তাহলে গো ফর এ কলেজ, টেক এ ডিপ্লোমা 2 years or 1 year পোস্ট গ্র্যাড ডিপ্লোমা, কস্ট উইল বি ভেরি চিপার, হাফ অফ দ্য ইউনিভার্সিটি। সেই ক্ষেত্রে যদি তার ব্যাকআপ, তার স্পন্সর যে বা তার নিজের ব্যাকআপ টাকা যদি বাংলাদেশে কমও থাকে, সেক্ষেত্রেও সে ভিসা পাবে, কারণ তার টোটাল স্টাডি কস্টটাই তো কম এখানে। সো ওইটার উপর বেস করেই তার ফাইন্যান্সিয়াল ব্যাকআপটা দেখাতে হয় যে তার ফিউচার কত টাকা খরচ হবে এখানে। এবং এক্ষেত্রে আরেকটা প্রশ্ন আমি অ্যাড করতে, সেটা হচ্ছে যে যখন স্টুডেন্ট হিসেবে কেউ আসে, তার যদি দেশে বউ থাকে, বাচ্চা থাকে, তাদের মানে ইয়েটা কি, তাদের ক্ষেত্রে স্পাউস ভিসাও দেওয়া হয়। কারণ স্টুডেন্ট হিসেবে যখন কেউ আসে এই দেশে, সে যদি ম্যারিড থাকে, তার যদি স্পাউস থাকে, হাজব্যান্ড বা ওয়াইফ, ইভেন বাচ্চা থাকে, তারা ফ্যামিলি সহই আসতে পারে, ফ্যামিলি সহই দেওয়া হয় ভিসা যদি তারা অ্যাপ্লাই করে। কাজ করার সুযোগ পাবে কিনা? হ্যাঁ, সেক্ষেত্রে স্পাউস যে থাকবে, যদি হাজব্যান্ড পড়ালেখা করে, তাহলে মানে ওয়াইফ ফুল টাইম ওয়ার্ক পারমিট পাবে কাজ করার, এবং বাচ্চার এডুকেশন ফ্রি কানাডায়। আবার যদি ওয়াইফ স্টুডেন্ট ভিসায় আসে, তাহলে হাজব্যান্ড ফুল টাইম ওয়ার্ক পারমিট পাবে জব করার, এবং বাচ্চার এডুকেশন ফ্রি কানাডায় আনটিল হাই স্কুল পর্যন্ত। প্লাস যে স্টুডেন্ট হিসেবে আসতেছে, সেও কিন্তু উইকলি 20 আওয়ার্স কাজ করতে পারে। সো এই ক্ষেত্রে সেও এখানে একটা আর্নিং সোর্স থাকে তার, এবং উইকেন্ডে সে দেখা যায় আরও বেশি কাজ করতে পারে। বাট উইকডেজে সে ম্যাক্সিমাম 20 আওয়ার্স পর্যন্ত কাজ করতে পারে, আর স্পাউস ফুল টাইম জব করতে পারে। সো ইটস গুড। বাট স্পাউস সহ আসার জন্য তার একটা প্রিরিকুইজিট আছে যে তার ফাইন্যান্সিয়াল ব্যাকআপটা একটু বেশি দেখাইতে হয়। যে এখন যদি সে স্টুডেন্ট হিসেবে আসার জন্য তাকে 30 লাখ টাকা বা 25 লাখ টাকার একটা ব্যাংক ব্যালেন্স দেখাইতে হয়, তাহলে হয়তো তার স্পাউস সহ যদি আসতে চায়, তাহলে হয়তো তাকে সেটা আরো 10-20 লাখ টাকা, মানে আরেকটা এক্সট্রা মানুষ কানাডা 1 বছর থাকা খাওয়ার জন্য যেই পরিমাণ টাকা লাগতে পারে, ওইটা হিসাব করে ওইভাবে তারা ক্যালকুলেট করে। যে মানে মূল বিষয় হচ্ছে টাকাটা শো করতে, কিন্তু বেসিক্যালি তারা যখন ফ্যামিলি যখন আসে, তারা নিজেরাই আর্ন করতে পারে এখানে। তো আমি বলবো না যে 100% আর্ন করতে পারে। পরবর্তী 1 বছরের টিউশন ফি, থাকা খাওয়া এ কভার করার মতো খরচ, ইনিশিয়াল ফান্ড আবার আছে বাংলাদেশে, এটা দেখাতে। তো এইটার জন্য লাস্ট 4 মাস থেকে 6 মাসের ব্যাংক স্টেটমেন্ট দিতে হয়। তো সেটা আমার যদি থেকে যে আসবে ক্লায়েন্ট স্টুডেন্ট, তার যদি থেকে থাকে পার্সোনাল ফান্ডে, সে তারটা দেখাতে পারে, অথবা তার স্পন্সর যে তার বাবা মা, আত্মীয় স্বজন, ফ্যামিলি মেম্বার কেউ বা পরিচিত যে তার স্পন্সর হবেন, তার স্পন্সরের ব্যাংকে স্টেটমেন্টটা দিতে হবে যে তার স্পন্সরের ব্যাংকে এই 25 লাখ, 30 লাখ, 25 লাখ টাকা আছে, বা 50 লাখ, হোয়াটএভার এই টাকাটা আছে, যেটা তাকে এখানে সাপোর্ট দেওয়ার জন্য। বাট অ্যাকচুয়ালি এই ফুল টাকাটাই তো আর কেউ ট্রান্সফার করে না এখানে। তাকে যেটা করতে হয়, 1 সেমিস্টারের টাকাটা অ্যাডভান্স পেমেন্ট করতে হয় এখন ভিসার আগে।
তো যেটা ভিসা না হলে আবার ইউনিভার্সিটি বা কলেজগুলো সেটা তাকে রিফান্ড করে দেয়। তো এই এক সেমিস্টারের টাকা হয়তো কলেজে যদি হয় তাহলে দেখা যায় 7,000 কানাডিয়ান ডলার, উইচ ইজ 5 লাখ, 4.5 লাখ, 5 লাখ টাকার মতো তাকে অ্যাডভান্স এক সেমিস্টারের টাকা পেমেন্ট করতে হয়। এবং এক্ষেত্রে ভিসা পাওয়ার জন্য সুবিধা এটা যে, কারণ তখন ভিসা অফিসারও মনে করে যে না, সে অলরেডি এক সেমিস্টারের টাকা পেমেন্ট করেছে, দ্যাট মিনস হি ইজ এ জেনুইন স্টুডেন্ট। আবার ইউনিভার্সিটির ক্ষেত্রে হলে এটা হতো ডাবলের মতো। ইউনিভার্সিটিগুলোর টিউশন ফি সাধারণত বছরে $25,000 কানাডিয়ান, 25 থেকে 30,000 এরকম থাকে, আর কলেজগুলোতে 15 থেকে 14 এরকম থাকে। বাট এখন আরেকটা যেটা কোয়েশ্চেন আপনি করলেন যে স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে আমার সাজেশন কি, এক্ষেত্রে স্টুডেন্ট ভিসা আসলে কি ধরনের প্রোগ্রামে সে আসবে। যেমন এখন আমরা খুব বড় আরেকটা মার্কেটিং গিমিক দেখি বাংলাদেশে, যে হাই স্কুল, এলিমেন্টারি স্কুলে বাচ্চা বাচ্চা ছেলেদেরকে স্টুডেন্ট ভিসায় আসার জন্য, সেক্ষেত্রে তারা মার্কেটিং করে যে বাবা মা আসলে বাবা মা সিটিজেন হয়ে যাবে, পিআর হয়ে যাবে, বাবা মা আসলে বাচ্চার সাথে থাকতে পারবে। দিস ইজ অ্যাবসলিউট বুলশিট, অ্যাবসলিউট বুলশিট। কারণ এইখানে তারা যেভাবে মার্কেটিং করতেছে ব্যাপারটা এরকম না। ব্যাপারটা হচ্ছে যে একটা বাচ্চা যখন আসে এখানে প্রাইমারি স্কুলে বা যে কোনো বয়সী বাচ্চারা এখানে স্কুলে পড়তে আসতে পারে, এবং তার সাথে অ্যাকম্পানিড প্যারেন্ট হিসেবে একজন প্যারেন্ট আসতে পারে, সেটা বাবা মা তার সাথে বাচ্চার সাথে এখানে থাকতে পারে। বাট এই যে বাচ্চার সাথে যে বাবা মা এখানে থাকবেন, উনি কিন্তু কোনো জব করতে পারবেন না, নাম্বার 1। সো তাকে ফুল খরচ, নিজের খরচেই বাচ্চার সাথে এখানে বাসা ভাড়া নিয়ে থাকা খাওয়া সব মেনটেন করে বাচ্চার টিউশন ফি দিয়ে তাকে থাকতে হবে। সো কারো যদি অনেক টাকা না থাকে তাহলে এই প্রোগ্রাম তার জন্য না, এবং এটা কোনোভাবেই ওই প্যারেন্টকে পিআর বা ইমিগ্রেশন পাওয়ার জন্য হেল্প করবে না, কোনোভাবেই না। সে তার এই ভিসাটা শুধুমাত্র একটা ভিজিট ভিসা হিসেবে সে থাকবে। এবং এই ভিজিট ভিসার সাধারণত মেয়াদ থাকে কত? 6 মাস। 6 মাস পর 6 মাস পর তাকে 6 মাসের বেশি সে একটানা থাকতে পারবে না। 6 মাস পরে তাকে বাংলাদেশে আবার যেতে হবে, অন্য কোনো দেশে গিয়ে আবার ঢুকতে হবে। নর্মাল যে ভিজিট ভিসা থাকে, নর্মালি কানাডার ভিজিট ভিসা 5 বছরের জন্য, 4 বছরের জন্য দেওয়া হয় পাসপোর্টে, তো ওরকমই তাকে ভিসা দেওয়া হবে। সে এখানে শুধুমাত্র বাচ্চার সাথে নিজ খরচে থাকবে, খাবে, বাচ্চার সাথে কোম্পানি দিবে, এইটুকু। আচ্ছা, এখন আপনি যেটা বলেন যে এখানে স্টুডেন্ট ভিসা পাওয়া এই মুহূর্তে বেশ সুবিধাজনক একটা অবস্থা, তো সেক্ষেত্রে আপনার পরামর্শ কি বাংলাদেশের ছেলে মেয়েদের জন্য আসলে? একটাই, ফার্স্ট হচ্ছে IELTS, নো শর্টকাট। IELTS ছাড়া যদি কেউ চিন্তা করে যে না অন্য কোনোভাবে যাওয়া যায় কিনা, IELTS 4 আছে, 4.5, নো, হবে না। ইভেন IELTS 5.5 পাইলেও হবে না। ম্যাক্সিমাম কলেজ ইউনিভার্সিটির মিনিমাম অ্যাকসেপ্টেন্স রিকোয়ারমেন্ট হচ্ছে এখন IELTS 6 থাকতে হবে ওভারঅল। একটা ব্যান্ডে 5.5 অনেক সময় কনসিডার করে কিছু কিছু কলেজ বা ইউনিভার্সিটি, বাট মিনিমাম ওভারঅল 6 ইজ এ মাস্ট। সো আপনার যদি IELTS 6 থাকে, আপনি যদি ইন্টারমিডিয়েট পাস হন, আপনার যদি মিনিমাম একটা ফাইন্যান্সিয়াল ব্যাকআপ থাকে 25-30 লাখ টাকা, ইউ আর গুড টু গো ফর এ আন্ডারগ্রেড ডিগ্রি। এবং একটা ট্রান্সফার মানে ভিসা পাওয়ার সম্ভাবনা এখন বেশ ভালো। আমি তো বললাম যদি এগুলা ঠিক থাকে, ইজ ভেরি হাই চান্সেস ভিসা পাওয়ার ক্ষেত্রে। এখন আরেকটা জিনিস, ভিসা অফিসার আরো দুই একটা জিনিস দেখে। একটা হচ্ছে SOP বলে, স্টাডি অফ পারপাস অফ স্টাডি আর কি, যে ওইটা একটা চিঠি লিখতে হয়। তো ওইখানে জিনিসগুলো একটু আর্টিকুলেট করতে হয়। যখন ভিসা আমরা যখন কোনো স্টুডেন্ট ভিসা সাবমিট করে, অ্যাপ্লিকেশনের সাথে তাকে SOP দিতে হয়, স্টাডি অফ পারপাস। দেন সো ওইখানে তাকে একটু সুন্দর করে জিনিসটা লিখতে হয় যে সে কেন এই ডিগ্রিটা পড়তে যাচ্ছে, এবং এই ডিগ্রিটা পড়ে সে কেন দেশে ফেরত আসবে, এবং দেশে ফেরত আসার পরে সে দেশে কি কন্ট্রিবিউট করতে পারে। ভিসা অফিসার দুইটা জিনিস দেখতে চায়, যে এই ছেলেটা বা এই মেয়েটা কি কানাডায় পড়তে এসে দেশে ফেরত যাবে কিনা। যদিও জানে 99.9% ফেরত যাবে না, তারপরও তারা এই জিনিসটা এনশিওর করতে চায়, বুঝে প্রোফাইল দেখে, যে সে দেশে ফেরত যাবে কিনা। আরেকটা হচ্ছে তার মিনিমাম ফাইন্যান্সিয়াল ব্যাকআপ আছে কিনা, এটা চালানোর জন্য। নট দ্যাট আমার 1 কোটি 10 কোটি টাকা থাকতে হবে, আমার মিনিমাম 1 বছর 25-30 লাখ টাকা থাকলে ইজ ওকে। তো এই দুইটা, এইটা খুব ইম্পর্টেন্টলি। মানে আপনি বলতে চাচ্ছেন যে আমাদের ছেলে মেয়েদের আসলে উচিত এই দেশে ট্রাই করা? ওয়াই নট, বিকজ কেউ যদি এখানে থাকতে চায় তো সে সেজন্য আসতে পারে, কেউ যদি আবার পড়ালেখা করে দেশে ফেরত যেতে চায় সেজন্য আসতে পারে। আর দেশে থেকে চলে আসা মানেই যে মেধাবী ছাত্র চলে আসে, ব্রেন ড্রেন হয়, একসময় আমরা খুব শুনতাম ছোটকালে এই কথাটা, বাট এখন তো আমার মনে হয় যে বাংলাদেশে ব্রেন ড্রেন অনেক বেশি দরকার। লুক অ্যাট দ্য কি বলে, এই যে গুগলের CEO বলেন বা এই যে যারা আছে, এরা তো সবাই ইমিগ্রেন্ট পিপল। সে এরা যে আজকে এই বড় বড় পজিশনে আসছে, বা যারাই আসছে এইসব দেশে, আমেরিকা, কানাডাতে, সবাই তো ইমিগ্রেন্ট। এবং এরা এইসব পজিশনে যাওয়ার কারণে কিন্তু আজকে তার দেশ অনেক বেশি লাভবান হচ্ছে বা হয়েছে, বিকজ আজকে এরা এইসব পজিশনে যাওয়ার কারণে আরো বেশি পরিমাণ লোকজনকে তারা আনতে কন্ট্রিবিউট করে, তাদের দেশে বেশি পরিমাণ আউটসোর্সিং করতে পারতেছে, বেশি পরিমাণ কাজ দিতে পারতেছে। সো দেশকে যদি কন্ট্রিবিউট করতে হয়, দেশের চেয়ে বাইরে বসে কন্ট্রিবিউট করা অনেক অনেক বেশি সহজ, অনেক বেশি কিছু করার আছে দেশের জন্য, যদি কেউ বাইরে এসে ভালো কিছু করতে পারে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। এ বিষয়ে যদি কারো কোনো প্রশ্ন থাকে, মতামত থাকে, জানাবেন আশা করি। আল্লাহ হাফেজ।